Wash your hands. Practice social distancing. Avoid crowds. If you are sick, stay home and consider getting tested. হ্যালো স্টুডেন্টস, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা রাজনীতি বিজ্ঞানের ভারতীয় গণতন্ত্র প্রথম অধ্যায়ের লং কোয়েশ্চেনগুলো, মানে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন যেগুলো আছে অনুশীলনীর শেষে, সেগুলো আমরা ডিসকাস করব। যদি তোমরা ভিডিওটির ফার্স্ট এবং সেকেন্ড পার্টটি দেখোনি, তাহলে উপরের দেওয়া এই লিঙ্কটিতে ক্লিক করো, তাহলে ভিডিওটির সেকেন্ড পার্টটি দেখতে পাবে, যেখানে আমরা কি করেছি, সংক্ষিপ্ত উত্তর এবং অতি সংক্ষিপ্ত উত্তরগুলো আলোচনা করেছি। তো আজকের শুরু করছি আমরা দীর্ঘ কোয়েশ্চেন 5 মার্কসের জন্য যেগুলো কোয়েশ্চেন এসে থাকে সববারই, সেগুলো ডিসকাস করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় যেগুলো সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের যেগুলো আদর্শ দেওয়া আছে সেগুলো কি ডিসকাস করার জন্য 5 মার্কসের কোয়েশ্চেন সববারই এসে থাকে। তো আমাদের ভারতের সংবিধান, যেটি 1950 সালের 26 জানুয়ারি বলবৎ হয়েছে ভারতে, এবং সেই সংবিধানের প্রথম পৃষ্ঠায় কী আছে, প্রথম অধ্যায়ে কী আছে, উদ্দেশিকা, যাকে আমরা কি বলি, সংবিধানের আত্মা বলা হয়, সংবিধানের বিবেক বলা হয়, সংবিধানের চাবিকাঠি বলা হয়। এই উদ্দেশিকা হলো সংবিধানের উদ্দেশিকা বা প্রস্তাবনা, এবং এই উদ্দেশিকা হলো সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। কারণ এই উদ্দেশিকা এই হলোই সংবিধানের পুরো সংবিধানটি কীরকমভাবে হতে হবে, বা ভবিষ্যতে সংবিধানের যতটুকু অ্যামেন্ডমেন্ট করা হয় থাকে, সংশোধনী করা হয় থাকে সংবিধানের আইন কানুন নিয়মে, সেগুলো কীরকম হতে হবে সেটি এই উদ্দেশিকার উপর, অর্থাৎ প্রস্তাবনার উপর ডিপেন্ড করে থাকে। অর্থাৎ আমাদের উদ্দেশিকা খুব সুন্দরভাবে কী করা হয়েছে, আমাদের স্বার্থ, অর্থাৎ জনগণের স্বার্থ, জনগণের ক্ষেত্রে জনগণের জন্যই সমস্ত জনগণের স্বার্থ, সেগুলো সম্পর্কে বিশদভাবে লেখা হয়েছে। অর্থাৎ জনগণের জন্যই এই সংবিধান এবং জনগণের স্বার্থ রক্ষার্থীর জন্যই এই সংবিধান। সুতরাং জনগণের স্বার্থের জন্যই দেশের সমস্ত আইন কানুন কী হয়ে থাকবে, বলবৎ হয়ে থাকবে, এবং সেইগুলো কি কোথায় পাওয়া যায়, ভারতের সংবিধানের এই প্রস্তাবনা বা উদ্দেশিকা যে আছে সেখানেই পাওয়া যায়। এবং এই জায়গায় সংবিধানের উদ্দেশিকা কিভাবে কি হয়েছে, প্রতিস্ফুটিত হয়েছে, কিভাবে আদর্শ বিবরণ করা হয়েছে, সেগুলোর বিষয়ে আলোচনা করার জন্য প্রথম কোয়েশ্চন হলো। তো আনসারের উত্তরে কি লিখবে, প্রথমেই লিখবে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক পণ্ডিত জওহরলাল নেহরু। 1946 সালের 26 নভেম্বর গণপরিষদে তিনি ভারতের সংবিধানের লক্ষ্যে সম্বলিত যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, তারই পরিবর্তিত রূপ হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা। অর্থাৎ যে কোনো একটি বইয়ের প্রথমে কি তাকে দেওয়া থাকে, মুখবন্ধ দেওয়া থাকে, বা ভূমিকা দেওয়া থাকে, বা উদ্দেশিকা দেওয়া থাকে, এবং তদ্রূপভাবে ভারতের সংবিধানেও কি দেওয়া আছে, প্রস্তাবনা দেওয়া আছে, সংবিধানের প্রস্তাবনায় দেওয়া আছে। এবং এটির জনক হলেন জওহরলাল নেহরু, যিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি কি করলেন, 1946 সালের 26 নভেম্বর গণপরিষদ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যাকে বলে, তো সেটাতে কি হয়েছিল, মিটিংয়ে তিনি কি করেছিলেন, ভারতের সংবিধানের লক্ষ্যে, মানে তখন কিন্তু ভারতের সংবিধান বানানোর প্রস্তুতি চলছিল, তখন তিনি কি করলেন, ভারতীয় সংবিধান কীরকমভাবে হবে, কার স্বার্থে হবে, সেগুলো সম্পর্কে বিশদভাবে কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। এবং সেই প্রস্তাবনা আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে ডিসকাস করব, এখন আমরা ডিসকাস করছি না। তো একটি প্রস্তাবনা দিয়েছিলেন, এবং সেই প্রস্তাবনায় কি হলো, মানে যেগুলো প্রস্তাবনা দিয়েছিলেন সেই প্রস্তাবনায় ভারতের সংবিধানের প্রস্তাবনার বাস্তবিত রূপ হিসাবে ধারণ করলো সংবিধানের প্রস্তাবনায়। অর্থাৎ তিনি কিছু প্রপোজাল দিয়েছিলেন, অর্থাৎ কীরকমভাবে সংবিধান হবে এই বিষয়ে। তো তার এই প্রপোজালের উপরেই ভিত্তি করে কি হয়েছিল, ভারতের সংবিধানের নিয়মকানুন হয়েছিল বহুলাংশে।
কোনো একটি পুস্তকের মুখবন্ধে যেভাবে গ্রন্থখানির বিষয়ে সংক্ষেপে সকল কথার উল্লেখ থাকে, অনুরূপভাবে ভারতের সংবিধানের প্রস্তাবনাতেও সংবিধানের মূল বিষয়বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, আদর্শ সম্পর্কিত বিশদভাবে বিবরণ আছে। অর্থাৎ কোনো একটি বইয়ের সর্বপ্রথমে মুখবন্ধ দেওয়া থাকে বা উদ্দেশিকা দেওয়া থাকে। অনুরূপভাবে ভারতের সংবিধানেও প্রস্তাবনাতেও কী আছে, প্রস্তাবনা আছে, এবং সেই সংবিধানের প্রস্তাবনাই হলো ভারতের সংবিধানের সকল বিষয়বস্তু। লক্ষ্য মানে সংবিধানের কার লক্ষ্য হবে, এটির বিষয়বস্তু কি, সংবিধানের উদ্দেশ্য কি, এটির নীতি কীরকমভাবে বলবৎ হবে, নীতি কীরকমভাবে তৈরি করা হবে, বা সংবিধান সম্পর্কীয় আদর্শ যেগুলো আছে সেই সমস্তগুলো সংবিধানের প্রস্তাবনায় কিতা দেওয়া হয়েছে, এবং সেই সংবিধানের প্রস্তাবনার সেই আদর্শগুলো পুরো সংবিধানে রিফ্লেকশন হয়েছে, অর্থাৎ প্রতিফলন হয়েছে পুরো সংবিধানে। তো সেই জন্যই ভারতের সংবিধানের প্রস্তাবনাকে কী বলা হয়, ভারতের সংবিধানের আত্মা বলা হয়, মানে হার্ট বলা হয়, সোল বলা হয়, এবং কি বলা হয়, কনসিয়েন্স বলা হয়, দ্বারপথ, গেটওয়ে বলা হয়, এবং চাবিকাঠি মানে কি। তো এই জন্যই সংবিধানের প্রস্তাবনাকে কী বলা হয়, আত্মা বলা হয়, বিবেক বলা হয়, দ্বারপত্র বলা হয়, চাবিকাঠি, কারণ এই সংবিধানের প্রস্তাবনা অতি গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে প্রস্তাবনায় সন্নিবিষ্ট উক্তি সমষ্টি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারলেই সংবিধানকে জানা যাবে। অর্থাৎ আমাদের সংবিধানের যেগুলো উক্তি দেওয়া আছে, প্রস্তাবনায় যেগুলো উক্তি দেওয়া আছে, কথা দেওয়া আছে, বা যেগুলো শব্দ, সেই শব্দের অনেক নিহিতার্থ অর্থ আছে, লুকিয়ে থাকা কিছু অর্থ আছে। সেই লুকিয়ে থাকা অর্থগুলো আমরা যদি বুঝতে পারি, তখনই আমরা পুরো সংবিধানকে জেনে যেতে পারবো। অর্থাৎ সংবিধানের পুরো মর্ম বুঝতে পারবো, সংবিধানের উদ্দেশ্য বুঝতে পারবো, আদর্শ বুঝতে পারবো। কেননা প্রস্তাবনার প্রতিটি শব্দে লুকিয়ে আছে সংবিধানটির আদর্শ, লক্ষ্য ও দর্শন। আমরা ভারতবাসী এই উচ্চারণ দিয়ে শুরু, প্রস্তাবনার প্রতিটি শব্দে নিহিত আছে নির্দিষ্ট কিছু আদর্শ। অর্থাৎ এই সংবিধান, যে আমাদের সংবিধান শুরু হয়েছে আমরা ভারতের জনগণ, এই শব্দগুলি দিয়েই আমাদের সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে। এর থেকে বোঝা যায় যে আমরা ভারতের জনগণ, অর্থাৎ ভারতের জনগণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং ভারতের যতটুকু নিয়ম কানুন তৈরি হবে সেই ভারতের জনগণকেই খেয়াল রেখেই, ভারতের জনগণের কথা মাথায় রেখে সংবিধানের সকল নিয়ম, আইন কানুন সকল কিছু তৈরি করা হবে। এরপর হচ্ছে উল্লেখ্য যে সংবিধান প্রণেতাগণ সংবিধান রচনাকালে প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির প্রতি অতিশয় গুরুত্ব আরোপ করেছিলেন, এবং সেই আদর্শ সংবিধানের পাতায় পাতায় প্রস্ফুটিত হোক এটাই চেয়েছিলেন। এর মানে কি, যে ভারতের সংবিধান যারা তৈরি করেছেন, সংবিধান প্রণেতা যারা, ওরা কি করলেন, যখন সংবিধান তৈরি করছিলেন তখন ওরা ভারতের সভ্যতা সংস্কৃতি সেই কথা মাথায় রেখেই সংবিধান তৈরির পথে অগ্রসর হলেন, এবং সেই জন্য ওরা কি করলেন, অনেক আদর্শ, আমাদের ভারতের যে আদর্শ সভ্যতা সংস্কৃতি সেগুলোর খেয়াল রেখে কি করা হয়েছে, ভারতের সংবিধান তৈরি হয়েছে, এবং সেই জন্য ভারতের সংবিধানের পাতায় পাতায় সেই ভারতীয় সভ্যতা সংস্কৃতি আদর্শ দেখা যায়। এছাড়াও ন্যায়, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ, এই সমস্ত সব কিছু প্রতিষ্ঠার কথা উল্লেখ করে সংবিধান প্রণেতাগণ সংবিধানের আদর্শ এবং লক্ষ্যকে বিশেষভাবে প্রতিফলিত করেছেন। অর্থাৎ ভারতের সবার জন্য সমান নিয়ম, সমান আইন কানুন, সমান স্বাধীনতা, সমান ন্যায় এবং ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ ব্রাদারহুড প্রতিষ্ঠা করার জন্য সকল কি মানে একটি ধর্মের আরেকটি ধর্মের সঙ্গে না ভেদাভেদ থাকার জন্য সংবিধান কিছু আইন আনবে, মানে সংবিধান কিছু আইন দেওয়া আছে, অর্থাৎ সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকবে, সকল ভাষাভাষীর লোক একসাথে মিলেমিশে থাকবে, সেই সমস্ত জিনিস প্রতিষ্ঠার জন্য সংবিধান প্রণেতাগণ কী করেছেন, সংবিধানটি সেইরকমভাবে তৈরি করেছেন, এবং সেই সব জিনিস মানে সেই আদর্শগুলো আমরা সংবিধানের প্রত্যেক পাতায় পাতায় দেখতে পাই। তো সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের আদর্শ বিভিন্নভাবে প্রতিফলিত, অর্থাৎ সংবিধানের আদর্শগুলো প্রত্যেক পাতায় পাতায় প্রতিফলিত হয়েছে। প্রস্তাবনায় আমরা ভারতবাসী, যে প্রস্তাবনায় প্রথমেই শুরু হয়েছে যে আমরা ভারতবাসী, এই বলে প্রস্তাবনা শুরু হয়েছে। এটা উল্লেখ করে সংবিধান প্রণেতাগণ এটাই স্পষ্ট করতে চেয়েছেন যে সংবিধানটির রচয়িতা ভারতীয় জনগণ, সংবিধানটির ভারতীয় জনগণের, এবং ভারতীয় জনগণই হচ্ছে সংবিধানের অন্তরালের বৃহত্তম শক্তি।
ভারতের জনগণ দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে এবং সেটির দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন ভারতীয় সংবিধানের প্রণেতারা, মানে তৈরি যারা করেছেন তারা, যে ভারতীয় জনগণই হলেন ভারতীয় সংবিধানের রচয়িতা। অর্থাৎ ভারতের জনগণের লক্ষ্যেই এই ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছে এবং ভারতীয় জনগণের কথা মাথায় রেখে সংবিধানটি সকল নিয়মকানুন তৈরি করবে। এরপর হচ্ছে প্রস্তাবনা অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো সার্বভৌমত্ব, সমাজবাদী, হবে সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই সবগুলি শব্দের মধ্যেই সংবিধানের আদর্শ প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ সংবিধানে দেওয়া কিছু শব্দ দেওয়া আছে, যেমন সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই সমস্ত অর্থের নিহিতার্থ অর্থ আছে যেগুলো আমরা ডিসকাস করব নেক্সট কোয়েশনে। তো এই শব্দগুলো কি করা হয়েছে, শব্দগুলোর আদর্শ সংবিধানের প্রতিফলিত হোক সেটাই চেয়েছিলেন সংবিধানের প্রণেতারা এবং সেটার উপর ভিত্তি করে সংবিধানের সকল নিয়ম, আইন কানুন তৈরি করা হয়েছে এবং সেইগুলো কি করা হয়েছে সংবিধানে প্রত্যেক পাতায় পাতায় প্রতিফলিত হয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণরাজ্য বা প্রজাতন্ত্র, তো সেগুলো অর্থে কি বোঝা যায়? তো উত্তর হচ্ছে, এখানে সার্বভৌম লেখা ছুটে গেছে, তোমরা লিখে নেবে। সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, এই শব্দগুলোর অর্থ আলোচনা করা হলো। তো সার্বভৌম কি? সার্বভৌম হলো কোনো একটি রাষ্ট্র মানে কোনো একটি দেশও বোঝায়। তো কোনো একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ বাহ্যিকভাবে ভারতবর্ষ কোনো বিদেশি শক্তির প্রধানত নয়, অর্থাৎ রাষ্ট্র বৈদেশিক প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন এবং মুক্ত, এবং অভ্যন্তরীণভাবেও ভারতবর্ষ কোনো শক্তির দ্বারা পরিচালিত নয়। অর্থাৎ কোনো একটি দেশ, যেমন ভারতবর্ষকে কোনো একটি বাইরা দেশ, আমেরিকা বা লন্ডন, আমেরিকা বা ব্রিটেন বা ফ্রান্স বা জার্মানি, এই কোনো একটি দেশ ভারতকে কি করছে না, শাসন করছে না। এক সময় ছিল যখন ভারত পরাধীন ব্রিটিশদের হাতে, তখন কিন্তু ভারতের কোনো নিজের সার্বভৌমত্ব ছিল না, তখন ভারতকে সার্বভৌম দেশ বলা হতো না, কারণ ভারত ছিল পরাধীন। কিন্তু এখন ভারত স্বাধীন হয়েছে, এখন ভারতের নিজের সার্বভৌম ক্ষমতা আছে, অর্থাৎ ভারত নিজের দেশকে নিজে শাসন করতে পারবে, অন্য দেশ ভারতকে শাসন করতে পারবে না, বা অন্য কোনো রাষ্ট্র দেশকে কি করতে পারবে না, প্রভাব করতে পারবে না। দেশের আইন কানুন কিরকম ভাবে হবে অন্য দেশ ডিসাইড করবে না, যে দেশের কিরকম ভাবে আইন হবে, কানুন হবে। ভারতের সরকারই ভারতের সকল আইন কানুন তৈরি করবে এবং ভারতের ভিতরের যেগুলো আভ্যন্তরীণ বস্তু আছে, আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, সব কিছুর দায়ভার ভারতের সরকারের, এবং অন্য কোনো শক্তি, অন্য কোনো দেশ, অন্য কোনো রাষ্ট্র ভারতের সরকারের আইন কানুন এ সমস্ত কিছু তৈরি করবে না। তো এরপর হচ্ছে সমাজবাদী অর্থ হলো যে মানুষের মধ্যে আয়, মর্যাদা, জীবনধারণের মানদণ্ডের ক্ষেত্রে বৈষম্য অথবা অসমতা না থাকা, অর্থাৎ কোনো একটি দেশের মানুষের সকলের জন্য সমান অধিকার, আর্থিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে সকলের জন্য সমান অধিকার, সকলকে সমান মর্যাদা, কোনো একটি শ্রেণীকে বেশি মর্যাদা বা কোনো একটি ধর্মের লোককে বেশি মর্যাদা দেওয়া, বা কোনো একটি ধর্মকে, কোনো একটি ভাষার লোককে বেশি কম মর্যাদা দেওয়া, এরকম হতে হবে না। সকলকে সমান অধিকার দিতে হবে, সকলকে সমান মর্যাদা দিতে হবে, এবং সকলের জীবনধারণের মানদণ্ড, স্ট্যান্ডার্ড অফ লিভিং যে আছে সেগুলোর ক্ষেত্রে কোনো বৈষম্য, ভেদাভেদ না করা, অসমতা না করা, এটি হলো সমাজবাদী সরকারের মূল বৈশিষ্ট্য। এবং ভারত হলো একটি সমাজবাদী দেশ, এবং ভারতে কোনো কি করা হয় না, কোনো ধর্মের ক্ষেত্রে বা ভাষার ক্ষেত্রে বা শ্রেণীর ক্ষেত্রে ভেদাভেদ করা হয় না। এরপর হচ্ছে উৎপাদনের কৌশলসমূহ জাতীয়করণ করা হবে, জাতীয় আয়ের সমবিতরণ ব্যবস্থা এবং মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজবাদী রাষ্ট্র করা, এবং যেখানে দেশের অর্থনীতি নির্ধারণ করবে দেশের জনসাধারণ, অর্থাৎ কোনো পুঁজিপতির দ্বারা দেশের অর্থনীতি নির্ধারণ করা হবে না। অর্থাৎ দেশের যে আয় আছে সেগুলোকে কি করা হয়, জাতীয়করণ করা হবে, মানে কোনো দেশে সমতা, মানে অর্থনীতির ক্ষেত্রে সমতা আনার জন্য ধনী লোকদেরকে ট্যাক্সের মাধ্যমে থেকে পয়সা আনে, গরিব লোকদেরকে কি করে বিপিএল এর কার্ডের দ্বারা পয়সা বিতরণ করা, বা চাল প্রদান করা, বা ডাল প্রদান করা, এই সমস্ত ব্যবস্থা সমাজবাদী দেশের বৈশিষ্ট্য। অর্থাৎ ধনীর দেশে জাতীয় আয়
দেশের সকল অর্থনীতির লোককে সকল অর্থনীতির দিক থেকে সমান করার জন্য ধনী লোকদের থেকে ট্যাক্স গ্রহণ করে সেই পয়সা থেকে গরিবদেরকে সাহায্য করা। এবং ভারতের যেগুলো নিয়ম আর্থিক নিয়ম বা সামাজিক নিয়ম তৈরি করা হবে সেগুলো কোনো পুঁজিপতি মানে বিলিয়নিয়ারের দ্বারা নির্ধারিত করা হবে না, সেটি খেয়াল করতে হবে। অর্থাৎ দেশের যে কোনো আইন কানুন ব্যবস্থা সকল কিছু কি দেশের জনগণের সকল শ্রেণীর জনগণের স্বার্থেই হতে হবে। অর্থাৎ কোনো ধনী ব্যক্তির স্বার্থে দেশের আইন কানুন তৈরি করা হবে না, সকলের জন্য সমান অধিকার দিয়ে আইন কানুন তৈরি করতে হবে। এরপর হচ্ছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ কোনো একটি রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না, অর্থাৎ কোনো একটি দেশের নিজস্ব কোনো স্পেশাল কোনো রিলিজিয়ন থাকবে না, নিজস্ব ধর্ম থাকবে না, বা অর্থাৎ কোনো একটি ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হবে না, কোনো একটি ধর্মকে কম প্রাধান্য এরকম হবে না। সকল ধর্মকে সমান চোখে দেখাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এবং ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ ভারতে কোনো একটি দেশকে কোনো একটি ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কোনো একটিকে কম দেওয়া হয়, এরকম হয় না। ভারত সরকার সব দিনই কী করে সকল ধর্মকে সমান চোখে দেখে, এবং সেটি হলো ধর্মনিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য। বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে বা শিক্ষানীতি, কোনো একটি এডুকেশনাল পলিসি, শিক্ষার কোনো নিয়ম নীতি বা নাগরিকের অধিকার বা রাজনৈতিক অধিকার, এসবের ক্ষেত্রে কোনো ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করে না, এবং সেটি হলো ধর্মনিরপেক্ষ বোঝায়। এবং রাষ্ট্র ব্যবস্থার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বৈষম্য বা পক্ষপাতিত্ব করা হয় না, অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো একটি ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া, কোনো একটিকে কম প্রাধান্য দেওয়া, এরকম পক্ষপাতিত্ব করা হয় না একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে। এই মতবাদে মানে ধর্মনিরপেক্ষ মতবাদে ধর্মকে সদায় কী করা হয়, একটি ব্যক্তিগত জিনিস, এবং রাষ্ট্র কোনো ধর্মের লোককে কী করবে না, কোনো একটি ধর্মাবলম্বী লোকদেরকে ডিসক্রিমিনেট করবে না, ভেদাভেদ করবে না, সেটি হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে গণতন্ত্র বলতে কোনো একটি জাতিরাষ্ট্রের এটি না দিলেও হবে, কোনো একটি জাতিরাষ্ট্রের এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরাসরি সরকারি প্রতিনিধি নির্বাচন ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে, এবং নির্বাচিত প্রতিনিধিরা জনসাধারণের নিকট দায়বদ্ধ থাকে। অর্থাৎ কোনো একটি গণতান্ত্রিক দেশের জনগণই প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে দেশের রাষ্ট্রপ্রধান বা দেশের প্রধান সরকারি প্রতিনিধিদেরকে নির্বাচিত করে থাকেন, এবং সেই নির্বাচিত প্রতিনিধিরাই দেশের জন্য শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা তৈরি করে থাকে। এবং কোনো একটি দেশ গণতন্ত্র হতে হলে সর্বপ্রথমে কি হতে হবে, সেই দেশে কি হতে হবে, গণতন্ত্র হতে হবে, মানে ভোটাধিকার হতে হবে, সকলের জন্য ভোটাধিকার হতে হবে, সমানভাবে ভোটের অধিকার থাকতে হবে, এবং সকল বিষয়ে কি করতে হবে, মানুষ ভোটে অংশগ্রহণ করে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে অংশগ্রহণ করে ওদের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। যেমন ভারতের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন, বা বিধায়করা আছেন বা সাংসদরা আছেন, ওরা জনগণের প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ জনগণ ডাইরেক্টলি ভোট দিয়ে বিধায়ক বা পঞ্চায়েতের অনেক সদস্য আছেন, জেলা পরিষদ বা সাংসদ, এই সমস্ত প্রতিনিধিদেরকে জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে থাকেন। কিন্তু আরও কিছু ভোট আছে, যেমন রাষ্ট্রপতিকে জনগণ পরোক্ষ ভোটে নির্বাচিত করে থাকেন, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি। যেমন বিধায়করা বা সাংসদরা গিয়ে ভোট দিয়ে কি করে থাকেন, রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন। তো সেটি হলো পরোক্ষ ভোট। কিন্তু ভোট তো জনগণের ভোট, এই বিধায়করা বা সাংসদরাই তো জনগণের দ্বারাই নির্বাচিত, এবং সেই সাংসদরা বা বিধায়করা গিয়েই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। তো এই মূল বিষয়বস্তু হলো যে গণতন্ত্রে জনগণরাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকেন। এরপর হচ্ছে গণরাজ্য বা প্রজাতন্ত্র। গণরাজ্য বলতে এমন একটি গণতান্ত্রিক সরকারকে বোঝায় যেখানে রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপ্রধানের পদটি উত্তরাধিকার সূত্রে, বংশানুক্রমিক সূত্রে অথবা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন না। যেমন
ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। বা দেশের প্রধানমন্ত্রী উনিও হচ্ছেন একজন দেশের একজন প্রধানমন্ত্রী, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এবং যে দেশে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয় সেই রাষ্ট্রে কি হয়, জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ভোটে দেশের রাষ্ট্রপ্রধান নিয়োগ হয়ে থাকেন। বা কোনো উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ কোনো একটি ফ্যামিলির বংশানুক্রমিকভাবে কোনো একজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলে হবেন না। যেমন ব্রিটিশে কি আছে, ওদের দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন ব্রিটিশের রানী বা রাজা, তো ওরা কিন্তু উত্তরাধিকার সূত্রে ওদের দেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু ভারতে এরকম নয়, এবং সেই জন্য ভারত একটি গণরাজ্য। তো পরের কোয়েশ্চন হচ্ছে, পণ্ডিত নেহরুর ভারতীয় সংবিধানের বিষয়ে যে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি রেখেছেন, অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা তৈরির জন্য তিনি কিছু প্রস্তাব দিয়েছিলেন, সেই উদ্দেশ্যে সেগুলো বিবরণ করো। জওহরলাল নেহরু কর্তৃক উল্লেখিত প্রস্তাবগুলো হলো, গণপরিষদ ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম গণরাজ্য হিসেবে ঘোষণা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ ভারতীয় সংবিধান ভারতবর্ষকে একটি স্বাধীন দেশ হিসাবে, একটি সার্বভৌম, একটি পাওয়ারফুল দেশ হিসাবে, একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করবে। সেটির জন্য সেইগুলোর জন্য কি করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সদা প্রতিজ্ঞ থাকবে। এরপর হচ্ছে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ভূখণ্ড এবং ভারতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশীয় রাজ্যগুলো নিয়ে রাজ্যসমূহের সংঘ গঠিত হবে। অর্থাৎ তখন ভারত স্বাধীন হয় 1947 সালে। এরপর কিছু রাজ্য ছিল যেগুলো হয় রাজা বা কোনো রাজার অধীনে বা ব্রিটিশ শাসনের অধীনে, মানে যেগুলো ছিল এর আগে, সেগুলোকে ভারতে আনতে স্পেশাল কিছু কি দিবে, স্পেশাল কোনো যেগুলো মানে রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল সেগুলোকে প্রাধান্য দিয়ে সেগুলোকে ভারতে ঢুকে আনার সব ব্যবস্থা করবে। যেমন আসামে কি আছে, আসামের জন্য স্পেশাল একটি আইন আছে, আসামের জন্য স্পেশাল একটি অনুচ্ছেদ আছে, আর্টিকেল 371, যেগুলো আসামের স্পেশাল অনুচ্ছেদ। বা মণিপুরের স্পেশাল অনুচ্ছেদ আছে আর্টিকেল 371-এর অধীনে। আসাম, মণিপুর, মেঘালয়, এগুলোর স্পেশাল কিছু কি আছে, পাওয়ার আছে, ওগুলোর স্পেশাল কিছু ছাড় দেওয়া হয়েছে বা কোনো বেনিফিট দেওয়া হয়েছে। তো সেইগুলির দ্বারাই উনি কি বলছেন যে সংবিধানে কিছু স্পেশাল প্রভিশন দেওয়া হবে, শর্ত দেওয়া হবে, সেগুলোর জন্যই কোনো বেনিফিট দেওয়া হবে সেই ইচ্ছুক রাজ্যগুলিকে, মানে যাতে ওরা ভারতের সঙ্গে ইউনিয়নে সামিল হয়। এরপর হচ্ছে, ভারতের জনসাধারণের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়, সমতা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা, চিন্তা, মতামত প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা। অর্থাৎ ভারতের জনগণের সকল স্তরের জনগণদেরকে সমান সামাজিক সুবিধা, অর্থনৈতিক সুবিধা, ধর্মের ক্ষেত্রে সুবিধা বা রাজনৈতিক সুবিধা, অর্থাৎ ইলেকশনের জন্য মনোনীত হওয়ার ক্ষমতা, সব কিছু অধিকার কি করতে হবে, সংবিধানকে দিতে হবে। মানে সেই সুযোগ সুবিধা সকল শ্রেণীর, সমাজের সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল ভাষার লোকদেরকে সমান অধিকার দিয়ে ওদেরকে সমান করা, সেটি হতে হবে ভারতের সংবিধানের মূল লক্ষ্য। এরপর হচ্ছে, অনুসূচিত জাতি জনজাতি, অর্থাৎ ট্রাইবেল কমিউনিটি আছে বা অনুন্নত সম্প্রদায়, যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে বা সংখ্যালঘু জনসাধারণ, অর্থাৎ যারা মাইনরিটি ক্লাস, ভাষাভাষীর মাইনরিটি বা ধর্মীয় মাইনরিটি যেগুলো আছে লোক, ওদেরকে সুরক্ষা দিতে হবে, ওদেরকে সিকিউরিটি দিতে হবে। কারণ মেজরিটির লোক ওদেরকে আক্রমণ করতে পারে, কোনো ভাষার মেজরিটির লোক ওদেরকে ছোট সংখ্যালঘু কোনো ভাষার লোকদেরকে আক্রমণ করতে পারবে। তো সেই বিষয়ে খেয়াল রাখতে হবে সংবিধানকে, এবং ওদের জন্য স্পেশাল ব্যবস্থা করে দিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার্থে তার গুরুত্ব প্রদান করা। অর্থাৎ ভারতকে একটি স্বাধীন ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের ঐক্যতা রক্ষার জন্য সকল ব্যবস্থা করতে হবে। সকলের যাতে সেন্টিমেন্টের ব্যথা না হয়, সেই বিষয়ে সংবিধান
খেয়াল রাখতে হবে। এবং যখন সকলের অধিকার সমান রাখবে, যখন সকলের স্বার্থ সমান রাখবে, তখন দেশে ঐক্যতা থাকবে, অখণ্ডতা থাকবে, এবং দেশে এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর লোককে কি করবে না, খারাপ চোখে দেখবে না, সকলের মধ্যে সমতা থাকবে। এবং সেটা কি করা, গুরুত্ব দেওয়ার জন্য তিনি বারবার বলেছেন। এরপর হচ্ছে আন্তর্জাতিক সুসম্পর্ক, বিশ্ব শান্তি এবং জনগণের কল্যাণের জন্য ভারতবর্ষের সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। অর্থাৎ বিশ্ব শান্তির জন্য বা আন্তর্জাতিক অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক, অন্য দেশ যেমন আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বা বাংলাদেশের জন্য সুসম্পর্ক, সব দেশের সঙ্গে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখা এবং বিশ্বে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অর্থাৎ ভারত অন্য কোনো ছোট দেশকে আক্রমণ করবে না, যুদ্ধে লিপ্ত হবে না। এই সমস্ত জিনিস কি করতে হবে, ভারতের সংবিধান প্রণেতারা যাতে খেয়াল করে, সেই বিষয়টি কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। এবং ভারতের জনগণকে সব সময় কি করতে হবে, কল্যাণ ভালোর জন্য ভারতবর্ষকে সেই দিশায় নিয়ে যেতে হবে, ভারতের সংবিধানকে। তো সেই বিষয়ে খেয়াল রাখার জন্য বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে ডক্টর জওহরলাল নেহরু, বা সেই দিকে প্রাধান্য দেওয়ার জন্য বলছেন। এরপর হচ্ছে জনসাধারণই হবে সকল ক্ষমতার উৎস, সার্বভৌম দেশের সরকারের অঙ্গ প্রত্যঙ্গ, সকল কিছু জনগণের কাছ থেকে ক্ষমতা লাভ করবে। অর্থাৎ ভারতের জনগণই হচ্ছেন ভারতের ক্ষমতার সকল উৎস। যত জনপ্রতিনিধি গঠিত হবেন, তৈরি হবেন, যেমন পঞ্চায়েতের সদস্যরা বা সাংসদরা বা দেশের প্রত্যেক রাজ্যের বিধায়ক, ওরা কিন্তু জনগণের ভোটেই নির্বাচিত হবেন, এবং ওরাই জনগণের স্বার্থেই কাজ করবেন, এবং ওদের জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। সেই দিকে খেয়াল রাখার জন্য কী করা হয়েছে, খেয়াল রাখার জন্য প্রস্তাবনায় উনি প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ জনগণকেই কি করা হবে, সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং সেই জন্যই তো ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রথমেই দেওয়া হয়েছে আমরা ভারতের জনগণ। অর্থাৎ ভারতের জনগণই হচ্ছেন ভারতের সব কিছু। এই ভারতের মূল ফোর্স হচ্ছে ভারতের জনগণ। তো এখানেই শেষ হলো কোয়েশ্চেন নাম্বার 3। এখন নাম্বার 4 কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অর্থাৎ ভারত একটি ফেডারেল স্টেট, সেই ফেডারেল স্টেটের মানে বৈশিষ্ট্য যেগুলো আছে, ফিচার্স যেগুলো আছে, সেগুলো আলোচনা করার জন্য বলা হয়েছে। ভারত যে একটি যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। তো প্রথম হচ্ছে দ্বিস্তরীয় সরকার। তো ভারতে দু ধরনের সরকার আছে, একটি হলো কেন্দ্রীয় সরকার, একটি হলো রাজ্য সরকার। অর্থাৎ এই দেখতে পাচ্ছ তোমরা, এটি হলো জনতা ভবন, যেটি কোথায় অবস্থিত, গুয়াহাটির দিশপুরে অবস্থিত। এটি আসাম রাজ্য সরকারের, আসাম রাজ্যের সকল নিয়ম আইন কানুন সব কিছু এখানেই তৈরি হয়। কিন্তু এটি হলো ভারতের সংসদ, যেটি দিল্লিতে অবস্থিত, মানে এটি কেন্দ্র সরকারের আওতায় থাকে। এবং ভারতের জন্য যতগুলো নিয়ম কানুন আইন কানুন আছে, সেই সমস্ত আইন সাংসদরা কি করে ওখানে তৈরি করে থাকেন। কিন্তু এখানে কিন্তু আসাম রাজ্যে শুধু আসামের বিধায়করাই সেখানে আসামের জন্যই আইন তৈরি করে থাকেন। কিন্তু এটা হলো ভারতের সংসদ পুরো ভারতের জন্যই, পুরো ভারতের 27টি স্টেটের জন্যই এখানে নিয়ম তৈরি করা হয়। কিন্তু প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা কি থাকে, আলাদা আলাদা এরকমভাবে আলাদা আলাদা জনতা ভবন থাকে, অ্যাসেম্বলি বলা হয় যাকে, অ্যাসেম্বলি থাকে। তো প্রত্যেক রাজ্যের জন্য সেপারেট অ্যাসেম্বলি থাকবে, কিন্তু এই যে সাংসদ হচ্ছে প্রত্যেক রাজ্যের জন্য সমান। একটি হলো কেন্দ্র সরকার, একটি হলো রাজ্য সরকার। অর্থাৎ এটি কেন্দ্রে অবস্থিত মানে দিল্লিতে অবস্থিত, এটাকে কেন্দ্র সরকার, এবং এটিকে রাজ্য সরকার মানে প্রত্যেক রাজ্যের রাজধানীতে অবস্থিত, এটিকে রাজ্য সরকার বলা হয়। এবং নেক্সট হচ্ছে ক্ষমতার বন্টন। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের আলাদা আলাদা কি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। অর্থাৎ কিছু ক্ষমতা আছে কেন্দ্রের, কিছু ক্ষমতা আছে রাজ্যের, এবং কিছু ক্ষমতা আছে উভয়েরই, মানে কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই ক্ষমতা থাকে কিছু বিষয়ে। যেমন এডুকেশন, মানে স্বাস্থ্য বা হেলথ এবং এডুকেশন, স্বাস্থ্য বা শিক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা, এই যেমন এক্সাম্পল দিচ্ছি, স্বাস্থ্য শিক্ষা, এই সমস্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই ক্ষমতা আছে।
কিন্তু কিছু ক্ষমতা আছে যেমন শুধু কেন্দ্রেরই, যেমন ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে যেগুলো আইন কানুন তৈরি করা হয় বা এই ডিপার্টমেন্ট পুরোপুরি কেন্দ্রেরই, যেমন বর্ডার বিএসএফরা বা দেশের যে বর্ডার চেক করছেন ও কিন্তু কি কেন্দ্র সরকারের আওতায় পড়ে। রাজ্য সরকার দখল দিতে পারবে না এই দেশের সিকিউরিটি বিষয়ে, পুরো দেশের সিকিউরিটি বিষয়ে। তো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেওয়া আছে। জাতীয় স্বার্থ জড়িত আছে এমন বিষয়গুলো কেন্দ্রের, এবং অন্যদিকে আঞ্চলিক স্বার্থ জড়িয়ে আছে এমন বিষয়গুলো রাজ্যের। অর্থাৎ যেগুলো স্বার্থ অঞ্চলের, কোনো একটা রাজ্যের, সেগুলো অঞ্চলকেই দেওয়া হয়েছে, এবং যেগুলো পুরো দেশের সেগুলোকেই পুরো কেন্দ্র সরকারকে দেওয়া হয়েছে, এবং কিছু দেওয়া হয়েছে উভয়কেই। তো এই ক্ষমতার বন্টন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে লিখিত সংবিধান। তো আমরা অলরেডি জানি যে ভারতের সংবিধান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান, এবং এই সংবিধান 1950 সালের 26 জানুয়ারি তাকে বলবৎ করা হয়। এরপর হচ্ছে কঠোর সংবিধান, মানে ভারতের সংবিধান হলো কি খুব বেশি কঠিন, অর্থাৎ অতি সহজে ভারতের সংবিধান কি করা যেতে পারে না, বদলানো যেতে পারে না, বা সংশোধন করা যেতে পারে না। ভারতের সংবিধান বদলাতে হলে অনেক প্রসেস, অনেক পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং এরপরই ভারতের সংবিধান বদলানো যায়। তো এটি হলো আরেকটি বৈশিষ্ট্য যে ভারতের সংবিধান, যে কোনো সংবিধান খুব কঠিন হতে হবে, তখনই একটি দেশ কি হবে, যুক্তরাষ্ট্র সরকার হিসেবে ঘোষিত হবে। এরপর হচ্ছে সংবিধানকে প্রাধান্য। ভারতের সংবিধান শাসন ব্যবস্থার ক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ যে কোনো দেশের রাষ্ট্রের সংবিধানকে বেশি প্রাধান্য, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমন আমাদের ভারতবর্ষের সংবিধানের উপরই ভিত্তি করে দেশের সকল আইন কানুন নিয়ম ব্যবস্থা সব কিছু ভারতের সংবিধানের উপর ভিত্তি করেই তৈরি করা হয়, অর্থাৎ দেশের সংবিধানকে বেশি প্রাধান্য দেওয়া হয়, মানে দেশের সংবিধানের স্থান সবচেয়ে উপরে, এবং সকলকে এই আইন মেনে চলতে হয়। দেশের সবচেয়ে ধনী লোককে এই আইন মেনে চলতে হয়, গরিব লোককে এই আইন মেনে চলতে হয়, যে কোনো ধর্মের লোককে এই আইন মেনে চলতে হয়, যে কোনো ভাষার লোককে এই আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। এরপর হচ্ছে নিরপেক্ষ আদালত। ভারত একটি যুক্তরাষ্ট্র, এবং এটির আরেকটি বৈশিষ্ট্য হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আদালত। এই কেন্দ্র রাজ্য, যেমন কোনো কেন্দ্রে এবং রাজ্যের মধ্যে ভেদাভেদ হলে, যে কোনো বিরোধ দেখা দিলে আমরা দেশের আদালত আছে, সেটি কি করতে পারে, মীমাংসা করতে পারে, এবং কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে কি করতে পারে, বাতিলও করতে পারে আমাদের দেশের নিরপেক্ষ আদালত। এবং সেই আদালতটি হলো কি, এই সুপ্রিম কোর্ট, যাকে সুপ্রিম কোর্ট বলা হয়, যেটি দিল্লিতে অবস্থিত। এই সুপ্রিম কোর্টই ভারতের কোনো কেন্দ্র এবং রাজ্য, যেমন আসামের এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে এই আদালতই মীমাংসা করতে পারবে, আর কোনো ছোট আদালতের এই সাহস নেই বা এই ক্ষমতা নেই। বা দেশে যদি কোনো আইন তৈরি করা হয়, কোনো একটি আইন বলবৎ করা হয়, যেমন কোনো একটি খারাপ আইন যেগুলো জনগণের অস্বার্থে, মানে জনগণের স্বার্থের খিলাফ খারাপ কোনো আইন তৈরি করা হলে এই সংবিধানের, আমাদের দেশের সুপ্রিম কোর্টই কী করতে হবে, সেই আইনকে বাতিল করতে হবে। অন্য কোনো ছোট আদালত, যেমন জেলা আদালত বা রাজ্যের কোনো আদালত এই বিষয়গুলিকে ছুঁতে পারবে না। শুধু এই যে কেন্দ্রে অবস্থিত, মানে দিল্লিতে অবস্থিত এই সুপ্রিম কোর্টই সেই আইন বাতিল করতে পারবে। এরপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে ভারতে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, যেমন রাজ্যসভা এবং লোকসভা। তো রাজ্যসভা এবং লোকসভা সেখানে কি হয়ে থাকে, আইন ব্যবস্থা এই সমস্ত তৈরি হয়ে থাকে, এবং সেটি হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ ট্যাক্সেশন সিস্টেমে কি স্বতন্ত্র, সবাই ইন্ডিপেন্ডেন্ট। যেগুলো আছে কেন্দ্র সরকারের ট্যাক্স নেওয়ার যেগুলো আওতায়, সেগুলো কেন্দ্র সরকারই ট্যাক্স নিয়ে থাকে। যে কিছু বিষয় আছে রাজ্য সরকার ট্যাক্স গ্রহণ করে থাকে, যেমন বন বিভাগ উভয়েরই আছে, এটা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বন বিভাগের বনের ট্যাক্সগুলো উভয় বিভাজন করে নিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি, মানে রাজস্ব ব্যবস্থায় ট্যাক্সেশন সিস্টেমে কি উভয় সরকারই নিজের ট্যাক্স গ্রহণ করে থাকে, আদায় করে থাকে, এবং সেই কারণে কেন্দ্র এবং রাজ্য উভয়
এক সরকার আরেক সরকারের উপর নির্ভর থাকে না, থাকার দরকারই নেই, কারণ নিজের সরকারের চালানোর জন্য যথেষ্ট পর্যাপ্ত পয়সা ওরা নিজে গ্রহণ করে থাকে ট্যাক্সের মাধ্যমে। তো সেই জন্য একটি সরকার আরেকটি সরকারের উপর নির্ভর হওয়ার দরকার নেই। তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংসদীয় পদ্ধতির সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম কোয়েশ্চেন পার্ট নাম্বার 1-এ যে সংসদীয় পদ্ধতি কি। যদি তোমরা এই ভিডিওটি দেখো নাই, উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ফেলো, তাহলে এই সংসদীয় পদ্ধতি বলতে কী বুঝে সেগুলো বিষয়ে বিশদভাবে আলোচনা করা আছে। তো এই কোয়েশ্চেন আছে যে এটির জন্য যে সংসদীয় পদ্ধতি সরকারের বৈশিষ্ট্যগুলো। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নামমাত্র এবং আসল প্রধান, অর্থাৎ কোনো একটি সংসদীয় গণতন্ত্রে কি একজন রাষ্ট্রের প্রধান থাকবেন, মানে নামমাত্র, এবং একজন আসল প্রধান থাকবেন। যেমন ভারতবর্ষে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি হলেন রাষ্ট্রের প্রধান, উনি কিন্তু নামমাত্র, কিন্তু আসল প্রধান হচ্ছেন ভারতের প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার মানে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের আমাদের ভারতের আসল প্রধান, কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, কিন্তু উনি আসল প্রধান নয়, উনি নামমাত্র প্রধান। এরপর দেওয়া আছে সংখ্যাগরিষ্ঠতা দলের দলীয় সরকার। যে কোনো সংসদীয় পদ্ধতির সরকারের আরেকটি বৈশিষ্ট্য হলো যে দল ইলেকশনে কি করবে, বেশি সংখ্যা অর্জন করে থাকবে, সেই দলই কি করবে, সেই দলই সরকার গঠন করে থাকে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, লাস্ট লোকসভা ইলেকশনে সংসদে কি হয়েছিল, লোকসভা ইলেকশন হয়েছিল, সংসদীয় ইলেকশন হয়েছিল 2019-এ, যেখানে আমাদের সিট পুরোপুরি কি আছে, 543 সিট আছে, একটি খালি আছে, সেই জন্য 542 দেওয়া, তো বর্তমানে খালি। তো আগে ছিল 543, তো 543 মেম্বার ইলেক্ট হয়েছেন, এর হাফ এর বেশি, মানে 272 হচ্ছে হাফ মার্কের বেশি, মানে এই সংখ্যা যে দল অর্জন করবে সেই সরকার গঠন করবে, এবং সেই অনুযায়ী এনডিএ দলের পার্টিটি 353, তো 272 অধিক, এবং সেই জন্য এই সরকার বর্তমানে দেশে সরকার চালাচ্ছে। এবং ওই পলিটিক্যাল পার্টির যিনি হেড প্রধান, ওনাকেই কি করবেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন, এবং বাকি মিনিস্টার নিয়োগ করে থাকবেন। এরপর প্রথমে প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন, এরপর রাষ্ট্রপতি বাকি মন্ত্রী পরিষদকে নিয়োগ করে থাকেন। এবং অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠ যে দলের বেশি সংখ্যা হবে সেই দলই সরকার গঠন করে থাকবে। এরপর হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, অর্থাৎ জনগণের দ্বারাই প্রত্যক্ষ ভোটে জনগণের দ্বারাই সরকার, অর্থাৎ যে সরকার গঠন করে ওরা কিন্তু দেশের জনগণের কর্তৃকই ডাইরেক্টলি ভোট দিয়ে নির্বাচিত হয়ে থাকেন, এবং সেই নির্বাচিত ব্যক্তিরাই হচ্ছেন জনগণের প্রতিনিধি, এবং জনগণের স্বার্থ রক্ষার্থেই কিন্তু এই সরকাররা কি করে থাকে, কাজ করে থাকে, বা আইন কানুন বা এই সমস্ত জিনিস কি করে থাকে, তৈরি করে থাকে। এবং এই জন্য ভারতের গণতন্ত্রকে কি বলা হয়, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, অর্থাৎ জনগণের দ্বারা তৈরি কোনো প্রতিনিধি দ্বারা দেশের শাসন ব্যবস্থা পরিচালনা হয়ে থাকে। সেজন্য এটি হলো ভারতের সংসদীয় পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোনো একটি আইন প্রথমে কোথায় পাশ হয়ে থাকে, রাজ্যের জন্য কোনো আইন অ্যাসেম্বলিতে পাশ হয়ে থাকে, মানে গুয়াহাটিতে, মানে আসামের জন্য বলছি যে এটি দিশপুরে অবস্থিত, সেই জন্য দিশপুরের জনতা ভবনে কোনো একটি আইন পাস হয়, এরপর প্রত্যেক জেলায় সেই আইনটি বলবৎ করা হয়। এবং তদ্রূপভাবে যদি কোনো কেন্দ্রীয় সরকারের, মানে অর্থাৎ সংসদে কোনো আইন পাস হয়, তাকে সেগুলো পুরো দেশের জন্য বলবৎ, প্রত্যেক জেলায় গিয়ে, প্রত্যেক স্টেটে গিয়ে, কি রাজ্যে গিয়ে সেই আইনটি বলবৎ হয়ে থাকে। তো এই যে শাসন বিভাগ, অর্থাৎ আইন প্রণয়নের যে বিভাগ আছে, এবং এক্সিকিউটিভ বিভাগ, এবং এই যে আইন বিভাগ, লেজিসলেটরি, এবং এটাকে বলা হয় এক্সিকিউটিভ ব্রাঞ্চ। তো
যারা আইন প্রণয়ন করে ওদেরকে আইন বিভাগ বলে, এবং যারা সেই প্রণয়ন করা আইন মানে তৈরি করা আইন বলবৎ করে ওদেরকে কি বলা হয়? শাসন বিভাগ। যেমন পুলিশ, ডিসি, এসপি এই সমস্ত লোকেরা কি ওরা শাসন বিভাগের লোক, এবং ওরা আইন বিভাগে আইনগুলো শাসন বিভাগে কি করে থাকেন? ওরা বলবৎ করে থাকেন, এবং এদের মধ্যে ভালো একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ আইন বিভাগে পাস হওয়া আইন শাসন বিভাগের লোকেরা অর্থাৎ ডিসি, এসপিরা কি করে থাকেন? বলবৎ করে থাকেন, এবং সেই সম্পর্ক হতেই হবে একটি সংসদীয় পদ্ধতির সরকারে। এরপর হচ্ছে দায়িত্বশীলতা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়িত্বশীল হয়, অর্থাৎ আইনসভা যে আছে, সাংসদ যে আছে, সেই সাংসদের উপর দায়িত্বশীল কে হতে হবে? মন্ত্রী পরিষদ মানে ক্যাবিনেট মিনিস্ট্রি। যে সরকার ক্যাবিনেট মিনিস্ট্রি যারা সরকার মন্ত্রী আছেন ওরা সাংসদের উপর দায়বদ্ধ থাকেন, মানে ওরা কীরকমভাবে আইন তৈরি করেন এবং সেই আইনগুলো জনগণের স্বার্থেই হতে হবে, এই সমস্ত জিনিস কি হতে হবে? মন্ত্রিপরিষদরা খেয়াল করতে হবে। এরপর আছে নমনীয়তা, অর্থাৎ সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির, কেননা প্রয়োজন বোধে যে কোনো সময় সরকার মন্ত্রিপরিষদ পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমাদের ভারতের যে মন্ত্রিপরিষদ আছে সেগুলো অনেক নরম। নমনীয় মানে কঠিন নয়, সহজ। মানে যদি প্রধানমন্ত্রী চান কোনো একটি মন্ত্রীকে বাদ দিয়ে আরও একজন মন্ত্রীকে মনোনীত করতে পারেন, বা কোনো একজন মন্ত্রী মারা গেলে ওনার রিপ্লেসমেন্ট তাড়াতাড়ি আরও একজন মন্ত্রীকে নিয়োগ করতে পারবেন, এবং সেটি হলো ভারতের সংসদীয় পদ্ধতির সরকারের আরও একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে দ্রুত আইন প্রণয়ন, অর্থাৎ খুব তাড়াতাড়ি করতে পারেন দেশে আইন। যদি চায় সরকার দেশে খুব তাড়াতাড়ি কোনো একটি আইন প্রণয়ন করতে পারবে জনগণের স্বার্থে প্রণয়ন। যেমন ইমার্জেন্সি দেখা দিলে দেশে তাড়াতাড়ি কোনো একটি আইন বলবৎ হয়ে যায়। কোনো একটি দেশে খারাপ অবস্থা সিচুয়েশন দেখা থাকলে সঙ্গে সঙ্গে একটি আইন তৈরি করা যেতে পারে, এবং সেই কারণে ভারতে কি দ্রুত একটি আইন ব্যবস্থার প্রচলন আছে। তো এগুলো হলো অনুশীলনীর কোয়েশ্চন। তো নেক্সট আমরা ডিসকাস করব কিছু মেট্রিকে এসেছিল কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, মানে লাস্ট কিছু প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চন, সেগুলো আমরা ডিসকাস করব। তো প্রথম কোয়েশ্চন হচ্ছে 1972 সালে 42তম সংশোধনীর মাধ্যমে কোন শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছিল? তো অ্যাকচুয়ালি এখানে 3টি অপশন ছিল, এর মধ্যে থেকে এটি অপশন রাইট, সমাজবাদী। অ্যাকচুয়ালি 3টি শব্দ ঢুকানো হয়েছিল সেই সংশোধনীর মাধ্যমে 1972 সালের 42তম সংশোধনীর মাধ্যমে। সেগুলো হলো ধর্মনিরপেক্ষ এবং ইউনিটি মানে ঐক্যতা। এই 3টি শব্দ ঢুকানো হয়েছিল ভারতের প্রস্তাবনায়। 2টি শব্দ ঢুকানো হয়েছিল, যে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এখানে অপশন 4টি দেওয়া ছিল, এবং সেই অপশনের মধ্যে সমাজবাদী অপশনটি কারেক্ট ছিল। তো এটি হলো 2020-তে এসেছিল 1 মার্কের জন্য। এরপর কোয়েশ্চেন হচ্ছে 2020-তে এসেছিল 4 মার্কসের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র হয় কি? মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো ভারতবর্ষ কি তদ্রূপভাবে একটি যুক্তরাষ্ট্র? কিন্তু তো আমরা উত্তরটি জানি যে এটি নয়। মানে আমেরিকার মতো ভারত একটি পুরোপুরি একটি যুক্তরাষ্ট্র নয়, কারণ ভারতকে অনেকেই অর্ধ যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করে। তো সেটির কারণ কি সেগুলো নিচে আলোচনা করা হয়েছে। তো প্রথম হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো আমাদের যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলো অসংলগ্ন বা আলাদা বা স্বতন্ত্র হয়ে যাওয়ার কোনো অধিকার নেই, কারণ অঙ্গরাজ্যের উপর কেন্দ্রের কর্তৃত্ব বর্তমান। অঙ্গরাজ্যগুলির কার্যকলাপ সবসময় কেন্দ্রের নজরে থাকে। অর্থাৎ ভারতবর্ষের যে রাজ্য আছে সেগুলো নিজের তেমন এত স্বাধীনতা নেই বা নিজের এত ক্ষমতা নেই। যেমন এক্সাম্পল দিচ্ছি যে আসাম যদি চায় ভারত থেকে পৃথক হতে পারবে না, কারণ আসামের উপর কেন্দ্রের কর্তৃত্ব আছে, মানে কেন্দ্র সরকারের কর্তৃত্ব আছে, এবং সেই জন্য আসাম ভারত থেকে পৃথক হতে পারবে না।
তদ্রূপভাবে কোনো রাজ্যই ভারত থেকে পৃথক হতে পারবে না, কারণ কোনো অঙ্গরাজ্যের সেই ক্ষমতা নেই, পৃথক হওয়ার ক্ষমতা নেই, আলাদা হওয়ার ক্ষমতা নেই। কারণ কেন্দ্র সরকার দেশের প্রত্যেক অঙ্গরাজ্যের, মানে 27টি অঙ্গরাজ্য আছে ভারতে বর্তমানে, তো সেই অঙ্গরাজ্যগুলোর উপর নিজের নজরদারি রাখে এবং সেই জন্য ভারত থেকে সেই অঙ্গরাজ্যগুলো পৃথক হতে পারবে না। অন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যেমন অঙ্গরাজ্যগুলো স্বতন্ত্র সংবিধান থাকে, আমাদের দেশের ব্যবস্থায় অঙ্গরাজ্য সমূহের তেমন স্বতন্ত্র সংবিধান ব্যবস্থা নেই, অর্থাৎ সমগ্র ভারত যুক্তরাষ্ট্রের জন্য একখানি সংবিধান রয়েছে এবং সেই সংবিধানের ভারতের অর্থাৎ অন্য কোনো যুক্তরাষ্ট্রে কিন্তু অঙ্গরাজ্যের আলাদা সংবিধান থাকে, কিন্তু ভারতের সংবিধানের মানে ভারতের অঙ্গরাজ্যের কোনো আলাদা সংবিধান নেই, অর্থাৎ আসামের আলাদা কোনো সংবিধান নেই, বিহারের আলাদা কোনো সংবিধান নেই, বা মহারাষ্ট্রের আলাদা কোনো সংবিধান নেই, সবারই একটি সংবিধান এবং সেটি হলো ভারতের সংবিধান। এরপর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে, মানে ডাবল সিটিজেনশিপ, অর্থাৎ একজন নাগরিক প্রথমে কোনো একটি রাজ্যের নাগরিক হতে হবে এবং পরে পুরো দেশের, কিন্তু ভারতে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই কিন্তু, অর্থাৎ মানে আসাম ভারতের কোনো অঙ্গরাজ্যের কোনো একজন নাগরিক, যেমন আসামের কোনো একজন নাগরিক প্রথমে আসামের নাগরিক হতে হবে, এরপর ভারতের, এরকম নয়। যদি কোনো নাগরিক মানে একজনকে একটি জায়গারই নাগরিক হলেই হবে, যেমন কোনো একজন নাগরিক আসামের নাগরিক আছেন, তিনি আসামের নাগরিক হলেই হবে, অরপর কয়েক বছর পর উনি যদি বিহারে চলে যান বা মহারাষ্ট্রে চলে যান, এবং সে কিন্তু কি করতে পারবে, আসামের থেকে নাগরিকপঞ্জি থেকে ওর নাম কাটিয়ে মহারাষ্ট্রে সেই নামটি ট্রান্সফার করতে পারবে এবং ওর জন্য আলাদা কোনো নিয়ম লাগবে না, বেশ নিয়ম লাগবে না। কিন্তু বা একবার সে আসামের নাগরিক হতে হবে, একবার সে ভারতের নাগরিক হতে হবে, বা একবার সে মহারাষ্ট্রের নাগরিক হতে হবে, একবার সে ভারতবর্ষের নাগরিক হতে হবে, এরকম ব্যবস্থা নেই। একজন নাগরিক শুধু এক জায়গারই নাগরিক হলেই পুরো দেশের নাগরিক, আর ডাবল সিটিজেনশিপ নেই কিন্তু। এরপর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্য থেকে অনেক বেশি শক্তিশালী, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারতবর্ষের কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে অনেক 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 বেশি শক্তিশালী, এবং সেটা আমরা জানি। তো সেটি হলো ভারতের অন্য যুক্তরাষ্ট্রের মতো ভারতের যুক্তরাষ্ট্রে এরকম যে ভারতের কেন্দ্র বেশি শক্তিশালী, কিন্তু অন্য যুক্তরাষ্ট্রে কেন্দ্র রাজ্যগুলো এবং অঙ্গরাজ্যগুলো সমান শক্তিশালী থাকে, বা কোনো অঙ্গরাজ্যগুলো কোনো সময় বেশি শক্তিশালী থাকে, কিন্তু ভারতেই একমাত্র যে কেন্দ্র রাজ্যগুলো বেশি শক্তিশালী অঙ্গরাজ্যগুলো থেকে। এরপর আছে অনুচ্ছেদ 356, মানে জরুরিকালীন যে বিধি আছে সেগুলো রাজ্যগুলোর ক্ষমতা কেন্দ্রের দ্বারা পুরোপুরি খর্ব করা যেতে পারে। অর্থাৎ যদি কোনো একটি রাজ্যে 356 বা ইমার্জেন্সি কোনো যদি আইন বিধি লাগু হয়ে যায়, তাহলে কি হতে পারে, সেই রাজ্যের সমস্ত শক্তি কেন্দ্রের হাতে চলে যায়। যে এক্সাম্পল দিচ্ছি, যে যদি পাঞ্জাবে 356 লাগু হয়, মানে 356 জরুরি ইমার্জেন্সি লাগু হয়, তাহলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন না, সেই পুরো পাঞ্জাবের আইন কানুন সকল ব্যবস্থা কার হাতে চলে যায়, কেন্দ্র সরকার মানে রাষ্ট্রপতির হাতে চলে যায়। এর থেকে এটা বোঝা যায় যে কেন্দ্রের বেশি শক্তি রাজ্য থেকে। আরেকটি হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট ন্যায়াধীশের ক্ষেত্রে সর্বোচ্চ স্থান দখল করে, মানে সুপ্রিম কোর্টের ন্যায়াধীশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সবচেয়ে বেশি শক্তি। অর্থাৎ সুপ্রিম কোর্টের যদি কোনো একটি রায় সুপ্রিম কোর্টে দিয়ে থাকে, তাহলে বাকি কোর্টের রায়গুলো মানে জেলার কোর্টগুলো আছে বা কোনো একটি রাজ্যের কোর্টগুলো আছে, যেমন গুয়াহাটি হাইকোর্ট, সেই হাইকোর্টের রায় বা জেলার রায় কিন্তু বাধ্যতামূলক হবে না সুপ্রিম কোর্টের। যদি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়ে দেয়, তখন জেলা কোর্টের যে রায় আছে বা রাজ্য কোর্টের, যেমন গুয়াহাটি হাইকোর্টের মতো অনুরূপভাবে অলমোস্ট প্রত্যেক রাজ্যে কিছু হাইকোর্ট আছে,
তো সেই হাইকোর্টকে বা জেলার কোর্টকে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত মেনে নিতেই হবে। যত ওরা কোনো একটা আইন পাস করুক, মানে কোনো একটা রায় দিয়ে থাকুক, কিন্তু সেই রায়গুলো কি অবাধ্য হয়ে যাবে যখন সুপ্রিম কোর্ট একটি রায় দিয়ে দেবে কোনো একটি রায়ের উপর। মানে জেলার কোর্টের রায়ের উপর যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয়, বা রাজ্যের কোর্টের উপর যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয়, তাহলে কি হবে, সেই রায় বাধ্যতামূলক হতে হবে পুরা রাজ্যের জন্য, সেই নিয়মের জন্য। এরপর হচ্ছে ভারতকে কেন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়। 4 মার্কের জন্য 2020-তে এসেছিল। তো এরকম টাইপ একটি কোয়েশ্চন আমরা অলরেডি সলভ করে নিয়েছি, যে সার্বভৌম সমাজবাদ, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই শব্দগুলো অর্থ কী। কিন্তু এখানে বলা হয়েছে ভারতকে কেন সার্বভৌম বলা হয়, সমাজতান্ত্রিক বলা হয়। তো এটা কোয়েশ্চন আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেব, যে আমাদের ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, কিন্তু নানা প্রশাসনিক এবং এই একটি প্যারাগ্রাফ আমরা দিয়ে দেব। এরপর কি করব, সেই আনসার দেওয়া আছে যে সার্বভৌমত্বের দেওয়া আছে যে বাকিগুলো সেম থাকবে, কিন্তু এখানে একটি লাইন অ্যাড করতে হবে, লাগাতে হবে যে ভারতবর্ষ একটি সার্বভৌম রাষ্ট্র। এরপর দিয়ে দেবো যে ভারত সার্বভৌম হচ্ছে কোনো একটি রাষ্ট্রের ক্ষমতা, অর্থাৎ বাহ্যিকভাবে ভারতবর্ষকে, এখানে যে শুধু এই লাইনটি অ্যাড করে এবং এখানে ভারতবর্ষ অ্যাড করতে হবে, কারণ কোয়েশ্চনে দেওয়া আছে ভারতকে কেন সার্বভৌম বলা হয়, ভারতকে কেন সমাজবাদী বলা হয়, তো ভারতবর্ষ শব্দটি ব্যবহার করতে হবে। এরপর যেমন সমাজবাদী আছে, তো ভারতবর্ষ একটি সমাজবাদী সাম্যবাদী রাষ্ট্র। এরপর সংবিধানের 42তম সংশোধন আইনের মাধ্যমে 1976 সালে এই শব্দটি প্রস্তাবনায় সংযোজন করা হয়, মানে অন্তর্ভুক্তি করা হয়। এরপর কি এই লাইনটি অ্যাড করতে হবে, এরপর কিন্তু সেম, কিন্তু এখানে ভারতবর্ষ অ্যাড করতে হবে, বাকিগুলো সেম থাকবে। এরপর হচ্ছে ধর্মনিরপেক্ষ, তো ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এরপর সেম দিয়ে দিতে হবে। কোয়েশ্চন নাম্বার 2তে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, যেমন তদ্রূপভাবে গণতান্ত্রিক, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তো এরপর বাকিগুলো সেম দিলেই হবে, সেম দিতে হবে। এরপর হচ্ছে ভারত গণরাজ্য বা প্রজাতন্ত্র, ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ বা গণরাজ্য, এরপর সেম দিতে হবে। তো এরপর কোয়েশ্চন ছিল ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য কারা ছিলেন, মানে ড্রাফটিং কমিটির মেম্বার কারা ছিলেন। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী আয়েঙ্গার, ডক্টর বি.আর. আম্বেদকর, কে.এম. মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি.এল. মিটার, ডিপি খাইতান। 1 মার্কের জন্য কোয়েশ্চন। এরপর হোয়াট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি, মানে সংসদীয় গণতন্ত্র কি। ভারত ও ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্য লিখো। 1 মার্ক এবং 3 মার্ক 2019 এসেছিল। প্রথমের সংসদীয় গণতন্ত্র কি বলতে কি বোঝায়, এটা এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে জনপ্রতিনিধিদের দ্বারা একটি সংস্থার হাতে সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয়, অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে, ডাইরেক্ট ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করা হয় এবং সেই জনপ্রতিনিধির দ্বারা একটি সংস্থার হাতে, অর্থাৎ সরকার কী করে দেশের সরকার শাসন ব্যবস্থা চালিয়ে থাকে, সেটি হলো সংসদীয় গণতন্ত্র। আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি ভিডিও নাম্বার 1-এ, পার্ট 1-এ। এবং ভারত এবং ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থার মধ্যে যে পার্থক্য আছে সেইগুলো ডিসকাস করার জন্য প্রথমত পার্থক্য হলো যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র প্রধানত গণরাজ্য, ইংল্যান্ডের সংসদীয় গণরাজ্য নয়। ইংল্যান্ডের মতো ভারতের গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান পরিচালনাক্রমে নির্বাচিত হন না। ইংল্যান্ডের রাজা রানী রাষ্ট্রপ্রধান হিসেবে থাকেন, অন্যদিকে ভারতের রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি জনগণ কর্তৃক নির্বাচিত। অলরেডি ডিসকাস করে নিয়েছি যে ভারতের যে যিনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন উনি কিন্তু প্রত্যেক 5 বছর পর পর জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন, কিন্তু ব্রিটিশে কি কোনো রাজা বা রানী রাষ্ট্রপ্রধান হিসাবে নিয়োজিত হয়ে থাকেন এবং সেই যে রাজা বা রানী উনি একটি বংশেরই হবেন, এরকম হতে হবে। ব্রিটিশ রাজপরিবারেরই রাজা হবেন বা রানী হবেন। বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের রানী আছেন কুইন এলিজাবেথ II, তিনি হচ্ছেন ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধান, কিন্তু ভারতে এরকম নয়। ভারত হলো একটি গণরাজ্য এবং সেই জন্য ভারতের জনগণের পরোক্ষ ভোটে কী হয়ে থাকেন, রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন, যিনি হলেন ভারতের রাষ্ট্রপ্রধান। এরপর হচ্ছে ভারতের সংসদে উচ্চ সদন অর্থাৎ রাজ্যসভা এবং ব্রিটিশের উচ্চ সদন হাউস অফ লর্ডস বলা হয় ব্রিটিশের উচ্চ সদনকে।
এটি কোয়েশ্চেন আসতে পারে 1 মার্কের জন্য যে হাউস অফ লর্ডস কি বা ব্রিটিশের উচ্চ সদনের নাম কি, সেটি হলো হাউস অফ লর্ডস। তো ব্রিটিশের উচ্চ সদন এবং ভারতের উচ্চ সদনের অনেক ডিফারেন্স আছে, মানে খুব বেশি পৃথক ব্রিটিশের উচ্চ হাউস এবং আমাদের উচ্চ হাউস অর্থাৎ রাজ্যসভা। এরপর হচ্ছে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সংসদ অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভারতের ততটা শক্তিশালী নয়। অর্থাৎ ইংল্যান্ডের প্রত্যেক ইন্ডিভিজুয়াল সাংসদ যারা আছেন ওরা অনেক পাওয়ারফুল থাকে, কিন্তু ভারতের অপোজিশনের যারা সাংসদ আছেন, বিরোধী দলের যারা সাংসদ বা কোনো একটি দলের সাংসদ আছেন, ইন্ডিভিজুয়াল সাংসদ যদি আছেন, ওদের ততটা কিন্তু শক্তি নেই বা ইংল্যান্ডের মতো। তো এরপর লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব যে কে ভারতীয় নির্বাচনী পরিষদের প্রথম সভাপতিত্ব করেছিলেন। 2018 এসেছিল 1 মার্কের জন্য। তো আনসার হবে সচ্চিদানন্দ সিনহা। তো এই হলো অধ্যায় 1 পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় 1-এর প্রশ্নগুলো। তো নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো ডিসকাস করব। তো থ্যাংক ইউ।